আজিজুল, আমার কথা শুনতে পাচ্ছিস? আজিজুল, শুনতে পাচ্ছিস? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষে আমাকে একবার কল দিস তো। ভাই বুঝি নাই। বললাম ক্লাস শেষে আমাকে একবার কল দিস, ওকে দরকার ভাই। আছে। আচ্ছা। প্রথমে ছিল 20 জন, এখন 20 জন থেকে কমতে কমতে 7 জন। সামনে কি আরো কমে যাবে নাকি? ভাই আমাদের এক ফ্রেন্ড, ও আর কি গতকালকে বা আজকে এরকম আমার কাছ থেকে জানতে পারছে যে আমরা পাইথনের এই কোর্সটা করতেছি। এখন আচ্ছা। ও আমাকে বলতেছিল যে যদি আগের ভিডিওগুলা ওকে দেই বা ও যদি ওইগুলা দেখে নেয়, দেখে নিয়ে যদি আমাদের সাথে জয়েন করে তাহলে কি হবে ভাই? এটা কি স্কোপ হইতেই আছে? পারে, ভিডিওগুলা তো উন্মুক্ত, আমি যেহেতু ইউটিউবে দিয়ে রাখছি, যে কেউ দেখতে পারে। না মানে ও চাচ্ছে আমাদের সাথে এসে জয়েন করতে। তো আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের? জি ভাই, আমাদের ডিপার্টমেন্টের। হ্যাঁ, অবশ্যই জয়েন করতে পারে, এখানে জয়েন করতে তো ওকে, কোনো সমস্যা নেই। তাহলে ভাই আমি ওকে জানাবো যে আগের ক্লাসগুলা ভিডিও দেখে তারপর থেকে শুরু করে দিতে। হ্যাঁ, ওকে। ওকে। 6 বেজে গেছে, আমরা আজকে শুরু করি। গতদিন হচ্ছে আমরা শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জাস্ট হচ্ছে বেসিক কিছু। বেসিক দেখছিলাম, যে একটা ক্লাস কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখছিলাম, এবং
ক্লাসের অবজেক্ট গুলাকে কিভাবে ব্যবহার করতে হয়, একটা ক্লাসের মধ্যে কি কি মেথড আমরা কিভাবে লিখতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে। তো আজকে হচ্ছে ওওপি এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সেকেন্ড ক্লাস, এবং আজকে আমরা কথা বলবো হচ্ছে 4 পিলার্স অফ ওওপি। তো 4টা পিলারের উপরে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দাঁড়ায় আছে, এবং এই পিলার গুলার নাম হচ্ছে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। আমার লিখায় বানান হয়তো বা ভুল হইতে পারে, তারপরও লিখতেছি। polymorphism। তো আজকে আমরা এই 4টা পিলার নিয়ে কথা বলবো, এবং এই 4টা পিলার কি, কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, কোনটা দিয়ে কিভাবে কি করা যায়, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো আজকে। আর এর সাথে সাথে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাসটা বা আমাদের কোর্সে আর কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অংশটুকু শেষ হয়ে যাবে। তবে এতটুকু বলে রাখি যে এই কোর্সের মধ্যে যে জিনিসগুলো দেখানো হইলো, এতটুকু জিনিসই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো আমি বলছি প্রথমত যে এটা একটা হচ্ছে মডেল, এটা ব্যবহার করে আমরা হচ্ছে উম, বিভিন্ন প্রফেশনাল লেভেলের কাজ অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড মেথডের মধ্যে দিয়েই যায়, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসের মধ্যে দিয়েই যায়। তো এইখানে আমি জাস্ট বেসিক জিনিসগুলা দেখাবো। এই বেসিক জিনিসগুলা দেখে দেখে অ্যাডভান্স জিনিসগুলা বা এর ভেতরের জিনিসগুলা, সেইগুলা স্টাডি করার দায়িত্ব অ্যাকচুয়ালি তোমার। এই জিনিসগুলা তোমরা আমি দেখাইলে তোমরা যতটা বুঝবা, মানে ব্যাপারটা এরকম হবে যে ভাট দুলাবা, ভাই বুঝছি ভাই বুঝছি এই টাইপের কথাবার্তা বলবা। বাট এই জিনিসগুলো যখন তোমরা নিজেরা স্টাডি করতে যাবা, তখন দেখা যাবে যে তোমাদের যে মানে কি বলবো আত্মস্থ করার ব্যাপারটা থাকে না, বা নিজেদের ভেতর থেকে যে বুঝতে পারার যে অ্যাবিলিটি, সেই জিনিসটা আরো ভালোভাবে গ্রো করবে। তো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে কি বোঝাচ্ছে, মানে এটা যদি জাস্ট বাংলায় করি তাহলে কি হয় কভার করা। জিনিসটা? কভার করা, কভার। তার মানে কোনো একটা জিনিসকে আমি জাস্ট যদি কভার করে দেই তাহলে সেটাই হবে হচ্ছে এনক্যাপসুলেশন। তো আমরা গতকালকের মতো প্রথমত একটা ক্লাস লিখে ধরলাম, আজকের ক্লাসের নামটাও স্টুডেন্ট। তো এই স্টুডেন্টের মধ্যে আমরা একটা ফার্স্ট অফ অল একটা ডান্ডার মেথড নিয়ে আসি, ইনিট। এবং এই হচ্ছে কি বলে যে একটা ক্লাসের মধ্যে যতগুলো মেথড থাকবে প্রত্যেকটার মধ্যে আমরা বলছিলাম যে সেলফ প্যারামিটারটা সেলফ। যাবে। এটা না গেলে সেটাকে হচ্ছে আমরা ক্লাস বলতে পারবো না, এবং দেখতেছিলাম যে যদি সেলফ না যায় এখানে কিন্তু আমার এরা এরর থ্রো করতেছিল। এবং তোমাদের সম্ভবত গতদিন একটা অ্যাসাইনমেন্টও দিছিলাম যে কেন হচ্ছে এই 2টা প্যারামিটার পাঠাইলে আমাকে এরর দিচ্ছে আর না পাঠাইলে এরর দিচ্ছে না। তো তোমাদের কথা ছিল যে সেটা আমাকে ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে ইমেল করে জানানোর, কিন্তু কেউই জানাওনি। ভাই তেমন কিছু আসলে বিষয়টা হচ্ছে মানে বিষয়টা একটু জটিল ছিল। আমি গত দিনের কোডটা আজকে শেষে একবার ওপেন করব, করে হচ্ছে দেখি যে ওখান থেকে কি বের করা যায়, বা এরর গুলা করে করে অ্যাকচুয়ালি কেন ওই জিনিসটা হচ্ছে সেটা খুঁজে বের করা যায় কিনা। তো আজকে ক্লাস আপাতত ফ্রি। তো আমার এই জায়গাটায় আমি 2টা জিনিস নেই স্টুডেন্টের পরিচয় বহন করে। একটা হচ্ছে আমার স্টুডেন্টের নেম। তো আমি নেম দিচ্ছি ধরো টম, হার্ড কোডেড অবস্থায় দিয়ে দিলাম। গতদিন হচ্ছে আমরা বাইরে থেকে আহ, এই সব ইয়াগুলা পাঠাচ্ছিলাম, একবার টম পাঠাইছিলাম একবার জেরি পাঠাইছিলাম। বাট আজকে যেহেতু আমাদের ওই মানে মেথড গুলো আমরা গতদিন দেখছি, আজকে কিন্তু আমাদের দেখার উদ্দেশ্য এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, এই জিনিসগুলা মানে 4টা পিলার। তো আমরা হচ্ছে আপাতত হার্ড কোডের অবস্থাতেই করি।
আর আরেকটা জিনিস হচ্ছে তার রোল। তো রোল কত বললাম, আজকে তার রোল বেড়ে গেছে, আজকে তো রোল বললাম 12। তো এটা গেল আমার একটা মেথড। আমি আরেকটা মেথড ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে স্পিক। তো এই স্পিক মেথডের মধ্যে সেলফটা যাবে এবং এখানে ধরো আমি বলবো প্রিন্ট স্ট্রিং দিয়ে দিই একটা ডট নেম is a student and role dot roll, এরকম ভাবে আমি লিখলাম। এইবার যদি যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টের নাম যদি দেই স্টুডেন্ট, অবজেক্টের নামও দিলাম স্টুডেন্ট। আগে হচ্ছে ক্লাসের মধ্যে স্টুডেন্টের এসটা বড় হাতের ছিল আর এখানে ছোট হাতের। তো এর মধ্যে যখন আমরা এই পুরা ক্লাসটা নিয়ে আসবো, নিয়ে আসার পর যদি আমরা লিখি যে স্টুডেন্ট ডট স্পিক, তাহলে আমাদের আউটপুট কি দেখানোর কথা? এটা একদম গত দিনের পর, আমি কোনো চেঞ্জ করিনি। কি দেখানোর কথা আউটপুট? তাহলে ভাই টম ইজ এ স্টুডেন্ট এন্ড রোল ইজ এত 12 এরকম দেখানো। দেখি আমরা সেই জিনিসটা আউটপুটে দেখতে পারি। দেখাচ্ছে হ্যাঁ যে টম ইজ এ স্টুডেন্ট এন্ড রোল 12। 12 আচ্ছা, তো আমি যদি বলি যে এই জিনিসটাই হচ্ছে এনক্যাপসুলেশন, কথা কি মাথার উপর দিয়ে যাবে? জি ভাই, হঠাৎ করে এই কথাটা চলে আসলো। আচ্ছা, ধরো আহ, তুমি বাজারে গেছো, তোমরা বাজারে গেছো, বাজারে তো যায় না ফোন কিনতে, ফোনের উদাহরণ দিতে যাচ্ছি, ফোন কিনতে মার্কেটে যায়, বসুন্ধরায় যায় মানুষ ফোন কিনতে, বা যমুনায় যায়, যাই হোক। তো ধরো বসুন্ধরায় গেছো, গিয়ে বাজারের সবচেয়ে দামি ফোন আইফোন 12 প্রো, হুয়াওয়ে মেট 40 প্রো, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, যাই হোক তুমি কিছু একটা কিনবা। এখন এই ফোনের, এখনকার দিনে মানুষ ফোন কেনার টেন্ডেন্সি হচ্ছে ক্যামেরা দেখে, যে একটা ফোনের ক্যামেরা ভালো তাহলে এই ফোনটাই কিনতে হবে, বাকি যা সবকিছু চুলাই যাবে। তো একটা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলি, যে আমরা ফোনটা বের করলাম, একজনের সামনে ধরলাম, ধরার পরে আমি হচ্ছে ছবি তুললাম। তো আমি যখন একটা ছবি তুলি, আমাকে মাথায় কি আনতে হয়? যে আমি অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে চিন্তা করবো না, আমি জাস্ট ফোন দিয়ে টুকটাক মানুষের ছবি তুলে বেড়াবো, এই জিনিসটাই চিন্তা করবো। তো আমি কি করি, ক্যামেরাটা ওপেন করি, ওপেন করার পরে জাস্ট বাটনটা প্রেস করে দিই, তাই না? শাটার বাটনটা প্রেস করে দিই। বা একটা ডিএসএলআর দিয়ে যদি ছবি তুলি, তাহলে জাস্ট ডিএসএলআরটা ওপেন করি, লেন্সটা ঠিকঠাক মতো বসাই, শাটারটা প্রেস করে দিই, আমার কিন্তু ছবিটা উঠে যাচ্ছে। তো এই যে ছবি ওঠার প্রসেসটা, এই ছবি ওঠার প্রসেসে ক্যামেরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব মানে প্রচন্ড পরিমাণে কাজ করতেছে। ক্যামেরা কি করতেছে, প্রথমত তার লেন্সের মধ্যে যে আলো নিচ্ছে, নেওয়ার পরে সেটা ক্যামেরার সেন্সরের মধ্যে ফেলতেছে। এখনকার দিনে আবার হচ্ছে টেন্ডেন্সি আছে যে বিশাল বিশাল মেগাপিক্সেলের হচ্ছে ক্যামেরা দেওয়ার, যে 108 মেগাপিক্সেলের ক্যামেরাও এখন বাজারে আছে। যত বেশি মেগাপিক্সেল তত বেশি নয়েজ আসার সম্ভাবনা। তো ক্যামেরা আবার সেখান থেকে কি করতেছে, ওই নয়েজ গুলাকে রিডাকশন করতেছে। রিডাকশন করার পরে আবার হচ্ছে কিছু কিছু ফোনে ডেপথ সেন্সর আছে, ডেপথ সেন্সর দিয়ে মাপতেছে অবজেক্ট কত দূরে, তাইলে আমাকে কোন জায়গায় ঘোলা বানাইতে হবে, কোন জায়গায় ফোকাসে রাখতে হবে, সেই জিনিসগুলা কিন্তু ক্যামেরা, মানে ক্যামেরার যে সফটওয়্যারটা আছে এবং হার্ডওয়্যারটা অটোমেটিক করে আবার, নিচ্ছে। হ্যাঁ কিছু কিছু ক্যামেরা যেমন ধরো ওআইএস থাকে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য, যেন হচ্ছে আমার হাত শেক করলেও ছবিতে যেন শেক না আসে। এইসব জিনিসপত্র কিন্তু ক্যামেরার হার্ডওয়্যার এবং সফটওয়্যার তারা নিজেরা নিজেরা সামলাচ্ছে। এই জায়গায় কিন্তু আমার আসলে কোনো হাত নেই। তার মানে এই যে পুরা প্রসেসটা ছিল, এই যে একটা ছবি আমি তুলবো, আমি তো জাস্ট ক্যামেরায় শাটার বাটন প্রেস করলাম, ওয়াও কি সুন্দর ভোলা ছবি আসছে ব্যাকগ্রাউন্ডে, আমি তো এটা দেখেই খুশি। কিন্তু ভেতরে যে কাজগুলা করতেছে,
এই কাজগুলাকে কিন্তু একটা ক্যাপসুলের মধ্যে ঢেকে দেওয়া হয়েছে, যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আমার যে আউটপুটটা দরকার সেই আউটপুট গুলার কন্ট্রোল আমাকে দেওয়া হয়েছে। যেমন আমি চাইলে যখন প্রো মুডে ছবি তুলতে যাব, তখন আমরা চাইলে আইএসও কন্ট্রোল করতে পারবো, শাটার স্পিড কন্ট্রোল করতে পারবো, অ্যাপারচার কন্ট্রোল করতে পারবো। তো আমি যখন জাস্ট হচ্ছে নাম্বারটা বসাই দিব, যে ধরো আমি অ্যাপারচার রাখতে চাই 2.4, আইএসও রাখতে চাই 100, শাটার স্পিড রাখতে চাই 1/30, তো এই কন্ট্রোল গুলা আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আমি তো এই জিনিসগুলো সেট করে দেই খালাস। এর ব্যাকগ্রাউন্ডে কি কাজ হচ্ছে সেটা কিন্তু আর আমি জানি না, তাই না? আমি জাস্ট সেট করে দিচ্ছি, আমার একটা স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে আমি জাস্ট দেখতেছি আউটপুটটা আমার পছন্দ মতো হচ্ছে কিনা, দেন আমি শাটারে ক্লিক করে দিচ্ছি, আমার ছবিটা উঠে যাচ্ছে। এখন আমি যে সেটিং গুলা দিলাম, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হচ্ছে সেগুলো আর আমাকে দেখতে দেওয়া হচ্ছে। এইখানেও একই রকমের কাজ হচ্ছে এনক্যাপসুলেশনে, যে ভেতরে যে কাজগুলা হচ্ছে, যে এখানে তো জাস্ট আমি একটা নাম লিখছি, নাম লিখে দেখাইছি। ধরো ভেতরে আমার এমন একটা মেথড আছে, যেই মেথডটা মানে প্রচুর পরিমাণে কি বলবো, ধরো স্ট্যাটিস্টিক্যাল কোনো কাজ করতেছে। এবং সবাই আমরা জানি যে স্ট্যাটিস্টিক্যাল কোনো এক ফাংশনের কাজে বা স্ট্যাটিস্টিক্যাল যখন আমরা হিসাব হিসাব করতে যাই, কোনো একটা ভ্যালু যদি একটা এদিক ওইদিক হয়ে যায়, তাহলে কিন্তু পুরা রেজাল্টের মধ্যে একটা বিশাল চেঞ্জ চলে আসে। তো ধরো সেই ধরনের কোন একটা মেথড আছে বা ফাংশন আছে একটা ক্লাসের মধ্যে। এখন আমার ওই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে ঢুকে দেখার দরকার নেই, বাট আমি যেটা করব, যে আমার ধরো স্টুডেন্ট ক্লাসের মধ্যে কোন একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আছে, তাহলে হচ্ছে আমার জাস্ট দরকার আউটপুটটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, স্টুডেন্ট ধরো হচ্ছে আমরা মিডিয়ান বের করতে চাই, তাহলে যখন আমরা মিডিয়ান দিয়ে দিব, মানে ভেতরে এখন কোনো ফাংশন নাই, এই জন্য আমাকে দেখাচ্ছে না, বাট যখন এখানে ভিতরে একটা মিডিয়ান বের করার ফাংশন থাকবে, তখন সে আমাকে জাস্ট আউটপুটটা দিয়ে দিবে। মানে আমি এই জায়গাটায় পুরো জিনিসটাকে এনক্যাপসুলেট করে রাখতেছি, এবং ইউজারকে শুধুমাত্র বলতেছি যে তুমি চাইলে এই এই জিনিসগুলাকে ব্যবহার করতে পারো, কিন্তু তোমার জানার দরকার নাই ভেতরে কি আছে। জি ভাই, বুঝতে পারছি। ওকে। তো যেমন ধরো যে আমরা আগে বিভিন্ন সময় কোড লিখে আসছি না, ওই যে ধরো কোনো একটা সংখ্যা, ধরো 2 যদি লিখি, লিখার পরে আমি যদি ডট দিই, তাহলে দেখো এখানে আমাকে সাজেশন দেখাচ্ছে এন্ড, ইফ, ইন, ইজ, নট, অর। আমি চাইলেই এই 2 এর সাথে এন্ড, ইফ, ইজ এগুলো যে কোনো কিছু ব্যবহার করতে পারি, বাট এই এন্ড এর ভেতরে যে আসলে কি কাজ হচ্ছে, কিভাবে এই অ্যাড ফাংশনটা লিখা হয়েছে, এন্ডটা কোন ক্লাসের মধ্যে আছে, কোন মেথডে আছে, কিভাবে কাজ করতেছে, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি এই জিনিসটা ব্যবহার করে আমার কোনো একটা কাজ করে ফেলতে পারি। একই রকম ভাবে ধরো যদি আমার কাছে একটা টেক্সট থাকে, ধরো হ্যালো, এই টেক্সটার পরে আমি যদি ডট দেই, তাহলে দেখো এখানে প্রথমত আমাকে বিভিন্ন ধরনের ডান্ডার মেথড দেখাচ্ছে। এই ডান্ডার মেথড গুলা সম্পর্কে আমার জানার কোনো প্রয়োজন নাই, ভেতরে কি আছে না আছে এটা পাইথন নিজে থেকে কোড করে রেখে দিচ্ছে, বাট আমাকে সে সুযোগ দিচ্ছে আমি যেন এইটা ব্যবহার করে আমার কাজটা চালাই দিতে পারি। তারপরে দেখো এখানে আরো বিভিন্ন ধরনের হচ্ছে ইয়ে আছে, যেমন ধরো টাইটেল, টাইটেল হইলে কি হয়, আমরা দেখছি যে একটা স্ট্রিং এর পরে টাইটেল লাগাইলে প্রত্যেকটা স্পেসের পরে যেই লেটার গুলো থাকে সেগুলা ক্যাপিটালাইজ হয়ে যায়। তারপরে হচ্ছে রিপ্লেস আছে, রিপ্লেসটা আমরা দেখছি কোনো একটা জিনিসকে আমরা রিপ্লেস করতে পারি, লোয়ার করে দিতে পারি, আপার করে দিতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি, এগুলা সব ফাংশন এর মধ্যে এখানটায় দেওয়া আছে। এবং এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি এনক্যাপসুলেশন। ওকে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এনক্যাপসুলেশন গেল। এরপরে আমাদের আরেকটা পিলার আছে, আমরা নাম কি বলে আসছি, এনক্যাপসুলেশনের পরে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি, নাম শুনে কি মনে হয়? ভাই ভ্যানিশ করে দেয়া চোখে, এই টাইপের কিছু। হুম, অ্যাবস্ট্রাক্ট বলা তো যায় অদৃশ্য। এক প্রকার। অদৃশ্য।
আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাকশন যদি ভ্যানিশ করে দেওয়া হয়, তাহলে এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন এই দুটার মধ্যে পার্থক্য। এখানেও তো আমি হচ্ছে পুরা জিনিসটাকে কভার করে ফেলতেছি, কভার করে দেওয়া মানে তো সেই জিনিসটা আর আমার চোখের সামনে নেই। আবার অ্যাবস্ট্রাকশনও যদি ভ্যানিশ করে দেওয়া হয়, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটা আমি কেন আলাদা আলাদা করে ব্যবহার করব? জানি না ভাই। এই অ্যাবস্ট্রাকশন করতে যে আমাদের এই জায়গাটায় আরো একটা কনসেপ্ট চলে আসে, সেই কনসেপ্টটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেটের কনসেপ্ট। পাবলিক প্রাইভেট সম্পর্কে কারো আইডিয়া আছে? পাবলিক প্রাইভেট পাবলিক প্রাইভেট বলতে খালি ইউনিভার্সিটি বুঝি, প্রাইভেটকে ক্লাস করার অনুমতি দিয়ে দিছে, পাবলিককে দেয়, তাই তো? জি ভাই, ওইটুকুই বুঝি। নরমালি যে ধরো কোনো একটা ক্লাসের মধ্যে এটাকে অ্যাবস্ট্রাকশনকে তোমরা অনেকটা চিন্তা করতে পারো একটা থট প্রসেসের সাথে। ধরো আমি একটা রোবট বানাবো, ঠিক আছে? তো রোবট বানানোর আমার রোবটটার কাজ কি হবে? রোবটটা ধরো ঘরের মধ্যে বিভিন্ন যে আমাদের আসবাবপত্র আছে, ফার্নিচার আছে, সেই জিনিসগুলাকে অ্যাভয়েড করে চলতে পারবে এবং একটা নির্দিষ্ট লেন ধরে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারবে। রোবটটা ধরো মনে রাখতে পারবে আমি এর আগে কোথায় ছিলাম, আমাকে কোথায় যাইতে হবে, বা রোবটের যে একটা মাস্টার আছে যে রোবটটাকে অপারেট করে, সে কোথায় আছে তাকে রোবটটা খুঁজে বের করতে পারবে। এতটুকু রোবটের কাজ, এর বাইরে আর রোবট অন্য কিছু করবে না। তো এই যে আমরা একটা রোবটটা বানায় সেই জিনিসটা মার্কেটে ছাড়, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো আমি যখন বানাইতে যাব, প্রথম কথা আমাকে চিন্তা করতে হবে রোবটটা যে যাবে, তাহলে এই রোবট জিনিসটা গুলাকে ডিটেক্ট করবে কিভাবে। ডিটেক্ট করার পরে যে জিনিসটা আসবে, আচ্ছা ডিটেক্ট তো সে করতে পারলো, সবগুলার মধ্যে থেকে ডিফারেন্সিয়েট করবে, আচ্ছা সেটাও বুঝলাম। এখন রোবটটা যাবে কিভাবে? পায়ে হেঁটে যাবে, নাকি হচ্ছে চাকায় মানে মোটর লাগানো থাকবে, সেটার মাধ্যমে যাবে। তো ধরলাম যে আমরা একটা চাকাওয়ালা রোবট বানাবো, কারণ পায়ে হাঁটা রোবট বানানো অনেক কষ্টের ব্যাপার। তো এই যে চাকাওয়ালা রোবটটা যাবে, তো পুরো জিনিসটাকে তো কন্ট্রোল করতে হবে, তাহলে আমাকে এই জায়গায় একটা মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন হবে বা একটা কম্পিউটার প্রয়োজন হবে। যদিও কম্পিউটার দিয়ে রোবট কন্ট্রোল করে না, মাইক্রো কন্ট্রোলার দিয়েই করে, ছোটখাটো রোবটের। তো চিন্তা করলাম একটা মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন হবে, একটা ডিএসপি সিগন্যাল আইসি প্রয়োজন হবে, এই জিনিসগুলো আমার প্রয়োজন হবে। এখন পুরো জিনিসটাকে আমি করলাম কি, একটা মানে লেআউট আঁকাই ফেললাম, খাতায় আঁকাই বা কম্পিউটারে বিভিন্ন ডিজাইন টুল আছে, সেই ডিজাইন টুল দিয়ে আঁকাই, করলাম সুন্দর মতো পৃথিবী টিথিবি বানাইলাম, বানায় আমি রোবটটা বানাই ফেললাম। এখন রোবটটা যখন আমি মার্কেটে ছাড়তে যাব, আমি কি রোবটটা এভাবে ছেড়ে দিব? এনিওয়ান? নো আইডিয়া ভাই। এটা জিনিস দেখা, আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা না, স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি। একটা ভিডিও দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাই। দেখা যাচ্ছে। এতক্ষণ ধরে আমি যে রোবটের কথা বললাম, এটাই হচ্ছে সেই রোবট।
বাট অনেকদিন ধরে কাজ টাজ করি না, এরকম ধুলা টুলা জমে আছে। তো ধরো আমি রোবটটা কমপ্লিট করে ফেলছি, রোবটটা দেখতে হয়েছে এরকম, ধুলা টুলা নাই। এখন কথা হচ্ছে এই জিনিসকে আমি এভাবে মার্কেটে ছেড়ে দিব? না ভাই, এভাবে তো আর ছাড়বো না। এটা তো তাহলে ভাই, কিভাবে ছাড়তে পারি? এটার একটা বডি বানাবো, বডির গুলাকে ইনপুট করে তারপর ছাড়বো। এক্সাক্ট, যে আমাকে এটার একটা হচ্ছে বাইরে থেকে কাভার দিতে, কাভার দিয়ে তারপরে সেই জিনিসটাকে মানে ইউজার ফ্রেন্ডলি করে, এখানে যে রোবটটা আছে এই জিনিসটা আমি কন্ট্রোল করি হচ্ছে কমান্ড লাইন দিয়ে। আমি কমান্ড লাইনে দেখি রান, মুভ ফরওয়ার্ড, মুভ ব্যাকওয়ার্ড, রোবট তখন সেভাবে যায়। বা হচ্ছে কোন একটা জায়গায় যাইতে বললে আমার কমান্ড অনুসারে সারে রোবট যায়। কারণ এই জিনিসটা তো আর আমি এভাবে করতে পারবো না, হয় আমাকে একটা ভয়েস সিনথেসাইজার অ্যাড করতে হবে, বা একটা রিমোট কন্ট্রোল টাইপের অ্যাড করতে হবে, বা কমান্ড দেওয়ার মতো কোন একটা অ্যাপ্লিকেশন বানায় তারপরে দিতে হবে, তাই তো? জি তাইলে ভাই। এখন আমি যদি এই রোবটটা বানানোর সময় আমার প্রথমেই টার্গেট ছিল যে আমি এই জিনিসটাকে মার্কেটে ছাড়বো, কারণ এই রোবটটা বানানোর সময় যদি আমি এই জিনিসগুলো চিন্তা না করতাম, যে আমাকে একটা অ্যাপ বানাইতে হবে, কমান্ড দেওয়ার একটা জায়গা বানাইতে হবে, উপরে একটা বডি দিতে হবে, তাইলে আমার রোবটের আউটপুটটা যেরকম আসতো, আর আমি যখন চিন্তা করে বানাইতাম তাইলে রোবটের আউটপুটটা যেরকম আসতো, দুইটা কি এক হইতো? না ভাই। এক হইতো না। এই ক্ষেত্রে মানে আমি নিজে ভুক্তভোগী, আমি জানি। প্রথমে আমাদের এই রোবটটা যখন বানাই, কোর্সের বাইরে চলে যাচ্ছে যদিও, যখন আমরা এই রোবটটা বানাই তখন হচ্ছে আমাদের এত কিছু মাথায় ছিল না। ইভেন আমরা এই রোবটের ফিজিক্স নিয়ে বেশ মানে প্যারা খাইছি। যে নর্মালি আমরা ইন্টারমিডিয়েটে যে ফিজিক্স পড়ে আসছি সেই ফিজিক্সেরই ভেক্টরের একটা থিওরি দিয়ে রোবটের চাকার কিছু মুভমেন্ট আমরা কন্ট্রোল করতে চাইছিলাম। তো দেখলাম যে থিওরিতে যা পড়ি প্র্যাকটিক্যালে যা হয় দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স। অনেক নর্মালি ডিফারেন্স। জি ভাই। আহ যদি তোমাদের দেখাই যে লামির উপপাদ্য তো সবাই পড়ছে, ম্যাথে ছিল না লামি? ছিল মেবি, ছিল। জি ভাই। ম্যাথে ছিল। তো লামির উপপাদ্যে যে জিনিসটা হইতো যে এই আলফা বিটা এবং গামা প্রত্যেকটাই যদি সমান হয়, মানে 120 ডিগ্রি করে হয়, তাইলে এই এ বরাবর যদি আমার ভেতর দিকে একটা ফোর্স আসে আর সি বরাবর যদি ভেতর দিকে একটা ফোর্স আসে, আমার আউটপুটটা আসার কথা কোন দিক বরাবর? বি বি বরাবর না? বরাবর। জি ভাই। ওকে। তো এইভাবে আমরা এ তে একটা চাকা বসাইছি, সি তে একটা চাকা বসাইছি, মাঝখানের অ্যাঙ্গেল গুলা খুব প্রিসাইজ ভাবে 120 ডিগ্রি করছি। হয়তো বা 120 ডিগ্রির জায়গায় 119 ডিগ্রি হয়েছে। তাই যদি হয় তাহলে বি এর একটু এই পাশ দিয়ে যাবে বা একটু এই পাশ দিয়ে যাবে, তাই তো হওয়ার কথা। জি ভাই। রোবট আসে এই গামা বরাবর এই দিক দিয়ে, রোবট আসে আলফা বরাবর এই দিক দিয়ে, বি বরাবর সোজা সে কখনোই যায়। সেটাই, মানে প্র্যাকটিক্যাল করতে গেলে ঘর্ষণ সব। কনসিডার করছি, অনেক কিছু কনসিডার করছি, কোনো লাভ হয়। যাই হোক, তো তারপরে মানে আমাদের এই জিনিসগুলা বারবার করে এই ডিজাইন প্রসেস গুলাকে বারবার করে চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করতে গিয়ে আমাদের হিউজ পরিমাণ টাকা পয়সা খরচা হয়ে গেছে। মানে প্রথমে ভাবছিলাম যে 10 থেকে 12 হাজার টাকার মধ্যে খরচ রোবট কমপ্লিট করে ফেলবো, পরে দেখা গেছে যে প্রায় 15 থেকে 16 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, তবুও আমার রোবটের যে মেইন কাজ সেটা কমপ্লিট হচ্ছে না। তো অ্যাবস্ট্রাকশনটাও মানে এই এনক্যাপসুলেশনটা, এটা হচ্ছে আমাকে এই জায়গাটায় ছিল যে আমি একটা জিনিস করে রাখছি, করে রাখার পর বাকি তোমাকে সেই জিনিসটা ইউজ করতে দিচ্ছি, যে আমি এই দুইটার মধ্যে দুইটা মেথড ডিক্লেয়ার করে রাখছি, সেখান থেকে তোমাকে এই জিনিসটা ইউজ করতে দিচ্ছি। বাট অ্যাবস্ট্রাকশনে কি হবে, যে আমি কিভাবে একটা ক্লাস ডিজাইন করব, কিভাবে একটা মেথড ডিজাইন করব, ডিজাইন করে ইউজারকে সেটা ব্যবহার করতে দিব, সেটা নিয়ে কাজ করব। আমি কি বেসিক পার্থক্যটা বুঝাইতে পারলাম? জি ভাই। ভাই আরেকবার। একটু দেখলে। এনক্যাপসুলেশনটা কি করতেছে, যে আমার এর ভেতরে কি আছে না আছে সেইটা আমার জানার কোনো প্রয়োজন নাই, বাট এইটার মধ্যে কি কি জিনিস আছে সেই জিনিসগুলাকে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো।
আর অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে একটা থট প্রসেস। মানে আমি এই জায়গাটায় যে ক্লাসটা লিখবো, লিখার সময় আমি এমন ভাবে চিন্তা করে লিখবো যাতে করে আমি যখন এটা ইউজারকে ব্যবহার করতে দিব তখন ইউজার জন্য এটা খুব সুন্দরভাবে ব্যবহার করে। একটা হচ্ছে আমার কি বলবো যে কনস্ট্রাকশন লেভেলের কাজ, আর আরেকটা হচ্ছে আমি সেটা রিয়েল লাইফ সিনারিওতে ইউজ করতেছি সেই ধরনের কাজ। যেমন হচ্ছে আরডুইনোর কথা চিন্তা করতে পারো। তোমরা কেউ আরডুইনো নিয়ে কাজ করছো? না ভাই, করি নাই। আরডুইনো কি জানো? মাইক্রো কন্ট্রোলার টাইপ। আচ্ছা, আরডুইনো বাদ দাও, একটা ভোল্টেজ সোর্সের কথাই চিন্তা করো। ভোল্টেজ সোর্স নিয়ে তো সবাই কাজ করে। জি ভাই। হ্যাঁ, আর্ডিনো নিয়ে হালকা পাতলা কাজ করেছি, ওই যে যখন ওই যে ওটা কোর্স করলাম না আমরা ওই সময়। বুঝতে পারছি, অনেকেই আছে, ফার্স্ট ইয়ারও আছে হয়তো বা। যাই হোক, ভোল্টেজ সোর্স নিয়ে সবাই কাজ করছে, এটা নিয়ে সমস্যা। তো একটা ভোল্টেজ সোর্স কিভাবে আউটপুটে আমাকে ব্যবহার করতে হবে, যে আমার কোথায় কোথায় প্রোব লাগাইলে আমি পজিটিভ নেগেটিভ পাবো, কারেন্ট কয়েল বা ভোল্টেজ কয়েল আমাকে কতটুকু ঘুরাইলে আমি কি পরিমাণ আউটপুট পাবো, সেই জিনিসটা হচ্ছে আমার এনক্যাপসুলেশন। আমার ভেতরে কি আছে না আছে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। বাট যখন আমি একটা ভোল্টেজ সোর্স বানাইতে যাব তখন আমাকে কি কি কনসিডারেশনে আনতে হবে, যে আমার একটা ইউজার কত ভোল্ট থেকে কত ভোল্টের মধ্যে জিনিসটা ইউজ করবে, কত কারেন্ট থেকে কত কারেন্টের মধ্যে জিনিসটাকে ইউজ করবে, সেই জিনিসগুলো আমাকে চিন্তা ভাবনা নিতে হবে। এই জিনিসটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। নিয়ে এসে মানে চিন্তা ভাবনায় নিয়ে এসে আলটিমেটলি জিনিসটাকে আমাকে আবার র‍্যাপ করে দিতে হবে এনক্যাপসুলেশনের মতো, যাতে এই বাইরের জিনিসটা তো আর যাতে মানুষ দেখতে না পায়, সরি ভেতরের জিনিসটা যাতে মানুষ দেখতে না পায়। ভিতরে এত সার্কিট আছে, পিসিবি আছে, এত দেখলে তো মানুষ ভোল্টেজ সোর্স ইউজই করতে চায় না। তার চেয়ে সুন্দর একটা কাভার দিয়ে দেই, পরে মানুষ সেটা ইউজ করুক। পার্থক্য বোঝা গেছে? মোটামুটি বোঝা গেছে ভাই, ভালো ক্লিয়ার। তো এখানে আরেকটা যে কথাটা বলতেছিলাম, যে পাবলিক এবং প্রাইভেট। সি প্লাস প্লাস নিয়ে কাজ করছো কেউ, বা সি শার্প গেম ডেভেলপমেন্ট? না না ভাই। সি প্লাস না প্লাস দাদা, সি প্লাস প্লাস তো কোর্সেই আছে। ভাই কোর্সে ছিল ওই শুধুমাত্র কয়েক লাইন রিডিং করছিলাম, এই পর্যন্তই। কোনো কাজ টাজ কিছুই করিনি, তেমন ভাবে প্রোগ্রামিং করি। প্র্যাকটিক্যালি করা হয়নি কিছু, জাস্ট প্র্যাকটিক্যালি তেমন করা হয় থিওরির মতো পড়ে গেছে। এখানে থিওরি পড়াইছে শুধু। ঠিক আছে। তো এই সি প্লাস প্লাস এবং সি শার্প, এই দুইটার ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে। অ্যাকচুয়ালি এই দুইটা না, মানে যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ধরনের কনসেপ্ট আছে, যে পাবলিক এবং প্রাইভেট। বিশেষত সি প্লাস প্লাস পড়তে গেলে এই জিনিসটা বেশ ভালো মানে বোঝা যায়। তো পাবলিক জিনিসটা কি, যে আমি চাইলে কোনো একটা পাবলিক ভেরিয়েবল যদি থাকে, ধরো পাবলিক ইন্ট এ, এভাবেই লেখা হয় সি প্লাস প্লাস, যদি আমি খুব একটা ভালো পারি না সি প্লাস প্লাস বলতেছি। আর আরেকটা ধরনের ভেরিয়েবল থাকে, সেটাকে ধরো প্রাইভেট ইন্ট। তো এই ধরনের ভেরিয়েবল থাকার মানে হচ্ছে যে পাবলিক ইন্ট এ, এই টাইপের ভেরিয়েবল গুলাকে আমরা চাইলেই যে কোনো জায়গায়, মানে এই ক্লাসের মধ্যে হোক ক্লাসের বাইরে হোক, যে কোনো জায়গায় সেটাকে অ্যাক্সেস করতে পারবো, সেটাকে ব্যবহার করতে পারবো। বাট এই যে প্রাইভেট ইন্ট বি, এই জিনিসটাকে আমরা ক্লাসের বাইরে কোথাও অ্যাক্সেস করতে পারবো। ভাই এটা কি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল ছিল ওই টাইপের কিছু? হ্যাঁ, ওইটার সাথে তুলনা করা যেতে পারে। তো এটা এখানে বলার কারণ হচ্ছে যে ধরো এই যে রোবটটা বানাইছি, রোবটটা বানাইতে নিয়ে আমি হচ্ছে এমন একটা কানেকশন দিছি যে আমি চাই না
কোনো ইউজার সেই কানেকশনটা নিয়ে টানাটানি করে। যদি টানাটানি করে বা সেই কানেকশন উল্টাপাল্টা করে কোনো একটা জায়গা লাগাই দেয়, তাইলে তো হচ্ছে রোবটের ফাংশনালিটিতে হ্যাম্পার হতে পারে। তো আমি এই জিনিসটাকে প্রিভেন্ট করতে চাই। তো সেই ক্ষেত্রেই আমার এই জায়গায় পাবলিক এবং প্রাইভেট মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে, আমি তো রোবটের কথা বললাম, এখানে হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই দুইটা কনসেপ্ট কাজে আসে। যে পাবলিক টাইপের যে ভেরিয়েবল গুলা হয় সেগুলাকে কোনো একটা মানে আমি একজনকে কোড করে দিয়ে দিছি, ধরো একটা টিম প্রজেক্ট করতেছি সফটওয়্যারের, তো আমি জানি যে এই কাজ জিনিসটা এভাবে কাজ করে, এর বাইরে অন্য কোনো প্রসেসে গেলে এই জিনিসটা কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই চাইবো না যে আমার টিম মেম্বার সেই জিনিসটার মধ্যে হাত দিক, সেই জিনিসটা আমি একটা ঝামেলা করুক, বা আমি একটা গিটহাবে ওপেন সোর্স রিপোজিটরি করে রেখে দিছি, সেখান থেকে মানুষ কোড নিয়ে কাজ করে, বাট আমি চাই না যে মানুষ ওই জায়গাটায় হাত দিক। হাত দিলে পুরা কোডের মধ্যে ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই এমন একটা ব্যবস্থা করে দিব যেন ওই ক্লাসের বাইরে কোনো জায়গাটাকে সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা না যায়। আর যেই জিনিসগুলা নিয়ে অ্যাক্সেস করলে মানে কোনো ধরনের কোডে প্রবলেম হবে না, বরং কোডটা মানে কোড রান করতে কোনো প্রবলেম হবে না, সেই ক্ষেত্রে আমি জিনিসগুলাকে পাবলিক করে রাখতে পারি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশনের মধ্যেই পড়ে। আমি যদি এই ক্লাসটার মধ্যেই লিখি, কি লিখবো, ধরো এই যে স্পিক, ওকে, এই স্পিকটাকে আমি চাই না যে ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাক। তো পাইথনে এই কাজটা করার সরাসরি কোনো প্রসেস নাই, বাট সি প্লাস প্লাসে আছে, সি শার্পে আছে। সেইখানে যদি হচ্ছে আমি মেথডটাকে বা এর মধ্যে থাকা কোনো একটা ভেরিয়েবলকে জাস্ট যদি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে দেই, আমি কোনোভাবেই সেই জিনিসটাকে আর বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু পাইথন এই জায়গাটায় চিন্তা করছে একটু অন্যভাবে। সে চিন্তা করছে যে এইখানকার জিনিসগুলোকে চাইলে বাইরে থেকে অ্যাক্সেস করা যায়, কিন্তু এই জায়গাটায় আমি এমন টাইপের একটা কনভেনশন লাগাই দিব যে এই চিহ্নটা যদি কেউ দেখে, মানে একটা চিহ্ন লাগাই দিব যে এই চিহ্নটা যদি কেউ দেখে, তাইলে তাকে বুঝে নিতে হবে যে এই জিনিসটা হচ্ছে প্রাইভেট এবং এই জিনিসটাতে আর হাত দেওয়া ঠিক হবে না। ঠিক আছে? তো এই কনভেনশনটা মানে দেওয়ার জন্য, প্রাইভেটের ব্যাপারটা দেওয়ার জন্য এই জায়গাটায় জাস্ট একটা আন্ডারস্কোর ব্যবহার করা। তো তুমি যদি কোনো একটা মানে অন্য মানুষের কোড দেখো বা হচ্ছে কি বলবো যে গিটহাব থেকে কোড নামায় যদি কাজ করতে যাও, কাজ করতে যে যদি এই ধরনের একটা জিনিস দেখতে পাও যে কোনো একটা ভেরিয়েবলের আগে এরকম আন্ডারস্কোর আছে, তার মানে হচ্ছে সেই জিনিসটা প্রাইভেট এবং এই জিনিসটাতে তোমার হাত দেওয়া ঠিক হবে না। কারণ এটাতে তুমি যদি হাত দাও তাইলে এমনও হইতে পারে যে কোডটা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই ক্ষেত্রে হবে না কিছুই যদি আমি আরো একটা অবজেক্ট ক্রিয়েট করি। স্টুডেন্ট 1, সম্ভবত আমি এটা রান করতে